দেখছি আসছি। সাথে ফার্স্ট ক্লাস, আপনাদের ফিজিক্স ক্লাস হয়েছে আর লিভার গল ব্লাডার তিন নম্বর আছে। আজকে আমাদের টপিক হচ্ছে কিডনি। হ্যাঁ, কিডনি হচ্ছে রাইট কিডনি আর লেফট কিডনি। কিসের ছবি? কিডনি, রাইট। আচ্ছা, এখান থেকে আমরা পার্ট গুলো দেখবো কোনটার কি কি, ফ্রম আউটার টু ইনওয়ার্ড। হ্যাঁ, কি কি পার্ট পাই আমরা কিডনিতে। ফার্স্টে হচ্ছে বলি আমরা আউটার রেনাল ক্যাপসুল। হ্যাঁ, এটা হচ্ছে আউটার এরিয়া অফ দা কিডনি, আউটার রেনাল ক্যাপসুল। তারপর হচ্ছে ইনার এরিয়া, ইউজুয়ালি দুটো ভাগে ভাগ করি আমরা, আউটার এরিয়া, ইনার এরিয়া। হ্যাঁ, আউটার এরিয়াতে হচ্ছে আউটার রেনাল ক্যাপসুল, হুইচ ইজ কি, দেখতে কেমন হয়, ইকোজেনিক। হ্যাঁ, সাদা হবে, ইকোজেনিক, দ্য থিন লাইন সারাউন্ডিং দ্য কিডনি, এটা হচ্ছে ক্যাপসুল। তারপরে কি আসছে ইনার এরিয়া, ইনার এরিয়াতে কি কি থাকে, বাকি রেস্ট অফ দ্য পার্ট হচ্ছে আমরা ইনার এরিয়াতে ডিভাইড করি। হ্যাঁ, এখানে ফার্স্ট থাকে হচ্ছে ফ্রম আউটার টু ইনার কর্টেক্স, কর্টেক্স থাকবে, এতটুকু হচ্ছে আমরা কর্টেক্স বলি। এটা হচ্ছে কি আপনার ক্যাপসুলের পর থেকে শুরু করে, এই যে এখানে এগুলো কি আছে, পিরামিড, পিরামিডের বেস, বেস পর্যন্ত হচ্ছে কর্টেক্স। তাহলে কি হলো, আউটার রেনাল ক্যাপসুল থেকে শুরু করে, ক্যাপসুলের পর থেকে আর কি শুরু করে বেস অফ দ্য পিরামিড পর্যন্ত হচ্ছে কর্টেক্স। ঠিক আছে, কর্টেক্স দেখতে কেমন হয়, হাইপোইকুইক। কিসের সাথে কম্পারিজন করে হাইপোইকুইক, পাশে কি সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে কম্পেয়ার করে। সারাউন্ডিং স্ট্রাকচার কি থাকে রাইট কিডনির কাছে, লিভার, তাই না? আচ্ছা, তাহলে লিভারের সাথে যদি কম্পারিজন করি সেটা কি হবে, হাইপোইকুইক। কর্টেক্সটা হচ্ছে হাইপোইকুইক দেন লিভার, এই জন্য আমরা কর্টেক্স ইকুয়ালিটি আমরা কি বলি, হাইপোইকুইক, হুইচ ইজ নরমাল অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, আর লেফট কিডনির ক্ষেত্রে কি থাকবে, কর্টেক্সের সাথে কাছে একদম, একদম নিয়ারেস্ট থাকে স্প্লিন। সো স্প্লিনের থেকে সেই লেফট কিডনি কর্টেক্স কি হয়, হাইপোইকুইক হয়। সো ইন জেনারেল আমরা কি বলি, কর্টেক্স ইকুয়ালিটি হচ্ছে কি হাইপোইকুইক, আর ইকো টেক্সচার কি হোমোজেনাস। ঠিক আছে, হোমোজেনাস, এটা হচ্ছে নরমাল অ্যাপিয়ারেন্স বা নরমাল ইকো টেক্সচার। সো আদার দেন নরমাল মানে হচ্ছে প্যাথোলজি। আমি যদি এটা এখন দেখি যে এইটা ইকোলজিটি বেড়ে গেছে, তার মানে কি নিশ্চয়ই কোনো প্যাথোলজি আছে। আর যদি দেখি ইকো টেক্সচারটা একটু চেঞ্জ হয়ে হেটারোজেনাস হয়ে গেছে, তাহলে কি হবে, নিশ্চয়ই বুঝতে হবে কোন প্যাথোলজি আছে। সো আগে নরমাল অ্যাপিয়ারেন্সটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে কর্টেক্সটা হচ্ছে কি হবে, হাইপোইকুইক এন্ড কি ইকো টেক্সচার হোমোজেনাস। এরপরে আসছে কি মেরুলা। তাহলে মেরুলা পোর্শনটা হচ্ছে বেইজের এখান থেকে শুরু করে সাইনাসের আগ পর্যন্ত হচ্ছে মেরুলা। হ্যাঁ, এটা হচ্ছে সাইনাস। ঠিক আছে, তাহলে এই যে মেরুলাটা আমরা আঁকলাম, এখানে হচ্ছে কি কি থাকবে, পিরামিডটা পুরোটা ইনক্লুড করবে না, পিরামিড থাকবে। তারপর কি থাকে, দুইটা পিরামিডের মাঝখানে থাকে হচ্ছে কলাম অফ বার্টিং। হ্যাঁ, কলাম অফ বার্টিং, এটা আমরা দেখি না, এই জন্য কলাম অফ বার্টিং। আর কি থাকে, ব্লাড ভেসেলস। ঠিক আছে, ব্লাড ভেসেলস, এটা আমরা দেখি না। তাহলে আমাদের হচ্ছে মেইন কন্টেন্ট কি কি আছে, মেডুলার, ফার্স্টে হচ্ছে রেনাল পিরামিড। ঠিক আছে, বা মেডুলারি পিরামিড, একই কথা। হ্যাঁ, তারপর কি থাকবে, দুইটা পিরামিডের মাঝখানে কি থাকে, কলাম অফ বার্ডিং থাকে আর কি ব্লাড ভেসেলস থাকে। দিস আর দ্য কন্টেন্ট অফ রেনাল মেডুলা। এখন মেডুলার মধ্যে আপনার
এখানে যেমন প্যারেনকাইমা টিস্যু ছিল, এইটার ভিতরেও আছে, পিরামিডের মাঝখানে মাঝখানেও আছে। সো আমরা হচ্ছে কি কি দেখি, মেইনলি হচ্ছে যেটা হয় এখানে, ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে পিরামিড। পিরামিডের ভিতরে কি থাকে? নেফ্রন। নেফ্রন কি করে? ইউরিন তৈরি করে, তাই না? এটাই তো হচ্ছে ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি, রাইট? সো যেহেতু ইউরিনটা দেখতে কেমন হয়, কালো হয় আর অ্যানিকুইক হয়, দ্যাটস ওয়াই পিরামিড দেখতে কি হয়? অ্যানিকুইক হয়। এখন মেডুলার ম্যাক্সিমাম পোর্শন তো পিরামিড, দ্যাটস ওয়াই আমরা বলি মেডুলার হচ্ছে কেমন হয়? ডিউ টু পিরামিড দিস ইজ কি? অ্যানিকুইক। ঠিক আছে, পিরামিড পোর্শনটুকু অ্যানিকুইক দেখাচ্ছে। তাহলে এটা কি ছিল? হাইপোইকুইক, আর এটা কি হলো? অ্যানিকুইক, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে কি আসে? সাইনাস। এটা হচ্ছে সাইনাস। সাইনাসটা হচ্ছে মোস্ট ইকোজেনিক পার্ট অফ দা আপার অ্যাবডোমেন। হ্যাঁ, যতগুলো আমরা অর্গান দেখি সবচেয়ে ইকোজেনিক হচ্ছে কি? সাইনাস। সাইনাসটা কেমন হয়? অনেক বেশি ব্রাইট হয়। হ্যাঁ, এই আপনার রেনালের যে কিডনির যে আদার পার্ট গুলো ছিল, ক্যাপসুল, তারপরে হচ্ছে কর্টেক্স, দেন মেডুলা, তার থেকে বেশি হবে ব্রাইট। আবার হচ্ছে সারাউন্ডিং যত স্ট্রাকচার আছে আপনার, লিভার, স্প্লিন, প্যানক্রিয়াস, সবকিছুর থেকে সবচেয়ে বেশি হোয়াইট হচ্ছে রেনাল সাইনাস, মোস্ট হাইপার অ্যাক্টিভ পার্ট অফ দা আপার অ্যাবডোমিনাল অর্গান। হ্যাঁ, এখন সাইনাসটা হচ্ছে ইকোজেনিক হয়, বাট এটা পুরাটা ইউনিফর্মলি সাদা হয়, ইউনিফর্মলি ব্রাইট ইকোজেনিক হয় না। কেন? কারণ এটার ভিতরে কি কি আছে সেটার উপর ডিপেন্ড করতেছে, স্ট্রাকচারে কি আছে। হ্যাঁ, আমরা দেখতে পারি একটা ওয়াইড স্ট্রাকচার, বাট এটার ভিতরে অনেক ধরনের আপনার কন্টেন্ট আছে। যেমন ফার্স্টে কি কি থাকে? হোয়াট আর দ্য কন্টেন্ট অফ, এগুলো ছিল হচ্ছে হোয়াট আর দ্য কন্টেন্ট অফ রেনাল মেডুলা। হ্যাঁ, আর হোয়াট আর দ্য কন্টেন্ট অফ রেনাল সাইনাস, কি থাকে? ফার্স্টে থাকে হচ্ছে মাইনর ক্যালিক্স। এই যে আমি এখানে আঁকছি না, ছোটগুলো হচ্ছে মাইনর ক্যালিক্স। তারপর সেটা যোগ হয়ে কি হয়? মেজর ক্যালিক্স হয়। তারপর সবগুলো মেজর ক্যালিক্স মিলে কি হয়? না, পেলভিস হয়, তাই না? দেন আমাদের এখানে কি নাম আছে? এটা ইউরেটার। সো আমাদের এখানে মাইনর ক্যালিক্স পাচ্ছি আমরা সাইনাসের ভিতরে, দেন হচ্ছে মেজর ক্যালিক্স পাচ্ছি, আর কি থাকে? রেনাল পেলভিস, এগুলো থাকবে। হ্যাঁ, আর থাকবে হচ্ছে নার্ভাস টিস্যু, এগুলো একটু লিখে নিতে পারেন, অত গুছায় লেখা নাই শীতে। নার্ভাস টিস্যু থাকে, লিম্ফ্যাটিক্স থাকে, আর থাকে কি? ফাইব্রাস টিস্যু। এগুলো হচ্ছে কন্টেন্ট অফ রেনাল সাইনাস। হ্যাঁ, these are the content of renal sinus: minor calyx, major calyx, renal pelvis, lymphatics, then হচ্ছে নার্ভাস টিস্যু, ফাইব্রাস টিস্যু। এখন এক একটার ইকুইডেন্সিটি এক এক রকম। হ্যাঁ, ক্যালিক্স হবে একরকম দেখতে, নার্ভাস টিস্যু হবে আরেকরকম, সবকিছু হোয়াইট বাট শেপ ডিফারেন্ট। দ্যাটস ওয়াই কি হয় আপনার সাইনাসের অল ওভার ইয়াটা ইকুইডেন্সিটিটা হচ্ছে ইউনিফর্ম হয়। দেখবেন আপনি হোয়াইট বাট কোন জায়গায় একটু কম, কোন জায়গায় একটু বেশি, কোন জায়গায় একটু মনে হচ্ছে হাইপো এরকম। তো এটা একটা কমপ্লেক্সিটি তৈরি করলো না? তো এই জন্য এটাকে আমরা কি বলি? এই অংশটাকে আমরা মানে এই রেনাল সাইনাসের যে ইকোজেনেসিস সেটাকে আমরা বলি হচ্ছে রেনাল ইকো, মানে সরি, সেন্ট্রাল ইকো কমপ্লেক্স। ঠিক আছে, এটা আমাদের শর্ট নোট আসবে, রিটার্ন আসবে, বাইরে তো জিজ্ঞেস করবে। তাহলে হোয়াট আর দ্য কজ? মেইনলি হচ্ছে কি ডিউ টু ভ্যারিয়েবল ইকোজেনেসিটি। ঠিক আছে, ভ্যারিয়েবল ইকোজেনেসিটি অফ ডিফারেন্ট স্ট্রাকচারস, দ্য ইকোজেনেসিটি অফ রেনাল সাইনাস ইজ নোন অ্যাজ সেন্ট্রাল ইকো কমপ্লেক্স। ঠিক আছে, এটা যখন বলবে তখন আপনার ছবি আঁকতে হবে, কন্টেন্ট লিখতে হবে, এই কথাটা লিখতে হবে যে why it is called central echo complex। শর্ট নোটে এই জিনিসগুলো লিখতে হবে। Central echo complex, due to variable echogenicity of different structures, this is known as the echogenicity of renal sinus is known as central echo complex। ঠিক আছে, এটা শর্ট নোট থাকবে। বুঝা গেছে মোটামুটি? তাহলে আমাদের হচ্ছে কি কি, ফার্স্টে আমরা ইন্ডিভিজুয়াল ভাগ করি। প্রথমে আমরা বলি আউটার এরিয়া, রেনাল এরিয়া। হ্যাঁ, আউটারের মধ্যে আউটার রেনাল ক্যাপসুল, আর ইনারের মধ্যে প্রথমে আসে হচ্ছে আমাদের রেনাল প্যারেনকাইমা, যেটার মধ্যে থাকে হচ্ছে কর্টেক্স এন্ড মেডুলা। আর একটা থাকে রেনাল সাইনাস। তার মানে ইনার এর মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে কি রেনাল প্যারেনকাইমা, আর একটা রেনাল সাইনাস। প্যারেনকাইমার ভিতরে কর্টেক্স আর মেডুলা, আর সাইনাস একাই তো আছে, সাইনাস তো একাই আছে। তাহলে কর্টেক্সটা হচ্ছে আপনার, আমরা কেমন দেখছি যে আপনার হাইপোইকুইক হচ্ছে, হোমোজেনাস হচ্ছে। আর এটার ভিতরে কি থাকে? যেহেতু প্যারেনকাইমার মধ্যে বলছে দুটা পার্ট, কর্টেক্স আর মেডুলা, তার মানে কি প্যারেনকাইমার টিস্যু থাকবে। ঠিক আছে, রেনাল প্যারেনকাইমার টিস্যু। এন্ড কি থাকে এটার মধ্যে? এখানে ব্লাড ভেসেল ছিল, এটা টার্মিনাল পার্ট গুলো এখানে ছড়ানো থাকে। সো টার্মিনাল পার্ট অফ দ্য ব্লাড ভেসেলস আর হচ্ছে কি রেনাল প্যারেনকাইমার টিস্যু, these two are the components of renal cortex, and renal cortex is seen as কি hypoechoic, আর কি ইকোটেক্সচার হোমোজেনাস। শেষ।
দেন হচ্ছে কি রেনাল মেডুলা। এখানে কি কি থাকবে? এখানে হচ্ছে আপনার পিরামিডস থাকবে, দেন হচ্ছে কি থাকবে কলাম অফ বার্টিন ইন বিটুইন পিরামিডস থাকবে, আর কি থাকবে ব্লাড ভেসেলস থাকবে। ঠিক আছে, দিস আর দ্য কন্টেন্ট অফ রেনাল মেডুলা। হ্যাঁ, এখানে মেডুলা হয় হচ্ছে মেনলি, সরি পিরামিড হয় হচ্ছে অ্যানিকুইক, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা মেনলি বলি মেডুলা হচ্ছে অ্যানিকুইক বলি আমরা। আচ্ছা, আর হচ্ছে কি থাকবে সাইনাস। সাইনাসের ভিতরে আমরা এগুলা কন্টেন্ট পাচ্ছি, হুইচ ইজ কি মোস্ট ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের নরমাল অ্যাপিয়ারেন্স। আর কিডনি কেমন হয় দেখি, শেপটা বিন শেপড হয়। তাহলে আমরা ছবি যখন আনবো তখন আমাদের বুঝতে হবে যে কখন আমি মানে অ্যাকচুয়াল ছবিটা আনতে পারছি। একটা হচ্ছে বিন শেপড হবে, মোটামুটি আপনি দেখতে পারবেন যে ক্যাপসুলটা বুঝতে পারছেন, হোলগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তখন আমরা কি করবো, ছবিটাকে ফ্রিজ করবো। হ্যাঁ, একটা কাট সেকশন এনে ফ্রিজ করলে কিন্তু হবে না। হুম তাহলে এটা কেমন হয় দেখতে, বিন শেপড হয়। সো বিন শেপ হলে আপনার কি দুটো পোল হবে না, দুটো পয়েন্টের পোর্শন থাকবে না, সেটা হচ্ছে কি পোল বলবো আমরা। এটা মুছে ফেলি। কিডনি হচ্ছে আমরা যখন দেখি স্ক্যান করি, আমরা রাইট সিনের একটা এরকম ছবি পাই, একটা বিন শেপ ছবি পাই। হ্যাঁ, মোটামুটি একটা এরকম একটা ছবি পাই। সো দেখা যায় এই পাশে কি থাকে, লিভার থাকে। আবার যদি লেফট কিডনি আর কি, সেক্ষেত্রে আমরা একটা, এখানে আমরা একটা এরকম মানে আমার অ্যাপিয়ারেন্স কেমন সেটা বলছি আমরা, এরকম একটা শেপ। এটা কিডনি, এটা স্প্লিন, এটা কিডনি, এটা লিভার। এখানে থাকে ডায়াফ্রাম, এখানে থাকে ডায়াফ্রাম। ঠিক আছে, ডায়াফ্রাম কিন্তু কেমন হয়, ব্রাইট, ব্রাইট, তাই না, ব্রাইট ইনফিনিটি। সো ডিউরিং রাইট কিডনি আমরা হচ্ছে কেমন পাবো, এখানে একটা আমরা লিভার পোরশনটুকু অ্যাডজাসেন্ট থাকে, আর এখানে হচ্ছে রাইট কিডনি থাকে, আর এই পাশে কি থাকে ডায়াফ্রাম। আর লেফট ক্ষেত্রে আমরা এরকম একটা অ্যাপারেন্স পাই, এখানে স্প্লিন, সাথে হচ্ছে এখানে থাকছে হচ্ছে লেফট কিডনি, এখানে ডায়াফ্রাম। ঠিক আছে, এখন আমরা মেজারমেন্ট কি কি দেখবো সেটা দেখি। হ্যাঁ, প্রথম হচ্ছে কি আমরা দুটো পোল বলি। এটা হচ্ছে অ্যান্টেরিয়র বা আপার পোল, সরি আপার পোল, অথবা হচ্ছে এটা লোয়ার পোল। হ্যাঁ, এটা হচ্ছে আপার পোল, অথবা বলা যায় সুপিরিয়র পোল। ঠিক আছে, আর এটা হচ্ছে লোয়ার পোল আর হচ্ছে কি ইনফিরিয়র পোল, তাই না? আচ্ছা, আর এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে এইটা হবে আপার পোল অথবা হচ্ছে সুপিরিয়র পোল, আর এটা হবে হচ্ছে লোয়ার পোল অথবা কি ইনফিরিয়র পোল। তারপর আমরা কি হ্যাঁ, আমাদের অর্গান সব থাকে কি ডায়াফ্রামের নিচে না, অ্যাবডোমিনাল আপার অ্যাবডোমিনাল অর্গান গুলো। কিন্তু আমরা এখানে আলোচনা করার মেশিনে একটা মেকানিজম হচ্ছে, এটা অপোজিট ভিউটা আপনাকে দেখব। সো আমরা এখানে কি দেখবো অলওয়েজ, যে ডায়াফ্রামের উপরে অর্গান গুলো। সো আমাদের ডায়াফ্রাম থাকবে নিচে, তার উপরে থাকবে অর্গান। এখন ডিউরিং রাইট কিনে যখন আমরা স্ক্যান করবো, তখন আমরা দেখবো যে এই পাশে একটা চকচকা হচ্ছে কি ডায়াফ্রাম দেখা যাচ্ছে, এখানে লিভার আছে আর এখানে কিডনি আছে। হ্যাঁ, তো কিডনির এই যে পোলটা লিভারের দিকে থাকবে, ডায়াফ্রামের দিকে থাকবে, সেটা হচ্ছে আপার পোল। তাই না, নর্মালি আপনি ইমাজিন করে দেখেন আমাদের অ্যাবডোমেনে কোথায় কি আছে, ডায়াফ্রামের কাছেই তো থাকবে আপার পোল, রাইট? আর উল্টা পাশে থাকবে হচ্ছে লোয়ার পোল বা ইনফিরিয়র পোল। হ্যাঁ, আর লেফটের ক্ষেত্রেও সেম, যে দিকে স্প্লিন আছে আর যে দিকে ডায়াফ্রাম আছে সেই দিকে যে পোল থাকবে সেটা হচ্ছে আপার পোল আর সুপিরিয়র পোল, অপোজিটটা হচ্ছে লোয়ার পোল আর ইনফিরিয়র পোল। ঠিক আছে, কঠিন লাগছে? আচ্ছা, এখন আমরা কি করব, কিডনির ক্ষেত্রে আমরা মেজারমেন্ট এগুলো নেব হচ্ছে লেন্থ আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। হ্যাঁ, আমাদের এই যে ছবিটা দেখে আমরা ছবির কি উপর পোর্শনটা রিপ্রেজেন্ট করে কি আমার অ্যান্টেরিয়র অথবা আপার বর্ডার বা অ্যান্টেরিয়র। হ্যাঁ, যেটা হচ্ছে পোস্টেরিয়র বা হচ্ছে আপনার লোয়ার বর্ডার, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে। তাহলে কিডনির ক্ষেত্রে আমাদের অ্যান্টেরিয়র, এটা অ্যান্টেরিয়র ওয়াল বলতে পারি, এটা পোস্টেরিয়র ওয়াল বলতে পারি। হ্যাঁ, আর এটা বলতে পারি কি, এটা হচ্ছে থাকবে কি আপার পোল, এটা লোয়ার পোল, রাইট? এখানেও সেম, উপরে হচ্ছে বলতে পারি এটাকে অ্যান্টেরিয়র বর্ডার বা অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র বর্ডার বা পোস্টেরিয়র ওয়াল, আর এখানে হচ্ছে আপার পোল, এটা লোয়ার পোল। সো আমরা প্রথমে হচ্ছে মেজারমেন্ট নিব লেন্থ, দেন কি করি পোল টু পোল। হ্যাঁ, পোলটা কি একটু পয়েন্টেড হয় না, সে পয়েন্টেড পোর্শন টু পয়েন্টেড পোর্শন, আপনি কিন্তু পোল থেকে এখানে চলে গেলে হবে না। ঠিক আছে, তো আমরা কি করবো, একটা স্ট্রেট লাইন টানবো। হ্যাঁ, স্ট্রেট লাইন, পোল টু পোল আমরা একটা স্ট্রেট লাইন টানবো। ঠিক আছে, সো এটা হচ্ছে কি লেন্থ পাচ্ছি আমরা।
আর তারপরে নিব আমরা কি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, সেটা কি করব আমরা অ্যান্টেরিয়র বর্ডার থেকে পোস্টেরিয়র বর্ডার পর্যন্ত সোজা একটা স্ট্রেট লাইন টানবো, যেটা হচ্ছে লেন্থটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে। ঠিক আছে, এখানেও সেম পোল টু পোল আমরা একটা স্ট্রেট লাইন টানবো, এটা হচ্ছে লেন্থ, আর এটাকে আমরা অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলে কাট করব, সেটা হচ্ছে এপি, লেন্থ এবং এপি। এপি মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। ঠিক আছে, এখন আমাদের নরমাল লেন্থ কত বলি আমরা? নরমাল লেন্থ বলি হচ্ছে 9 to 12 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে কি বলি এপি নরমাল কত বলি? 3 to 5, হ্যাঁ, 3 to 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে লেন্থ হচ্ছে আমাদের কত, 9 to 12 or 11 সেন্টিমিটার বলা যায়, আর এপি হচ্ছে 3 to 5 বলতে পারি। তাহলে মোর দেন এটা যদি হয় বা লেস দেন এটা হলে কি হবে, বুঝতে হবে কোনো প্যাথোলজি আছে, তাই না? যদি আমি দেখি যে আপনার বাংলাদেশের যে যেরকম হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার, সেই অনুযায়ী না আমরা ইউজুয়ালি 8 to 11 এর মধ্যেই পাই। ঠিক আছে, আর এপি এই 3 to 5 এর মধ্যেই পাই, 3 to 4 এর মধ্যেই পাই আমরা। ঠিক আছে, 1 থেকে 2 সেন্টিমিটার কম। ঠিক আছে, আবার যদি আপনি এরকম পান, অনেকে আছে না 6 ফিটের বেশি বা এরকম ওয়াইড স্ট্রাকচার, সে তাদের ক্ষেত্রে আপনি এরকম পেতে পারেন। তো এটা হচ্ছে কি অ্যাভারেজ একটা আপনার রেঞ্জ দিচ্ছে, এটা এমন না যে হচ্ছে আলাদা আলাদা। কি গল্প হচ্ছে কেন, পানি কিছু বলছি তাহলে? বডি স্ট্রাকচারের মধ্যে এটা পাবেন, হ্যাঁ। সো এটা একটা একটা রেঞ্জ দিয়ে দিচ্ছে আপনার, হ্যাঁ। আপনি যখন দেখবেন তখন দেখবেন ম্যাক্সিমাম আমাদের 8 to 11 ম্যাক্সিমাম, এর বেশি আমরা পাই না। তারপর 3 to 4ই পাই আমরা, এর বেশি পাই না এপি। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে নরমাল মেজারমেন্ট। আরেকটা মেজারমেন্ট আমরা কি নেই, কর্টিক্যাল থিকনেস। হ্যাঁ, কর্টিক্যাল মানে কি, শুধু সেই কর্টেক্স পোরশনটার আপনারা থিকনেসটা দেখবেন। ঠিক আছে, সাপোজ এখানে যদি আপনার একটা পিরামিড থাকে, তাহলে ক্যাপসুল থেকে শুরু করে কি এই যে বেস পর্যন্ত যেটা আমরা কর্টেক্স বলি, শুধু ওইটার প্যারামিটারটা নিব, এটা হচ্ছে আমার কর্টিক্যাল থিকনেস। এটা বেশি ইম্পর্টেন্ট। অনেকে আবার প্যারেনকিমাল থিকনেসও দেখে, তাহলে প্যারেনকিমা মানে কি, কর্টেক্স আর মেরুলা দুইটা একসাথে মেজারমেন্ট করতে হবে, রাইট? সেক্ষেত্রে আপনি মেরুলা পর্যন্ত টান দিবেন, মানে হচ্ছে পিরামিড যেখানে শেষ হচ্ছে সেই পর্যন্ত আপনার দেখতে হবে। ওইটা হচ্ছে নর্মালি বলে, যদি আমি কর্টিক্যাল থিকনেস বলি সেক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি বলি 10 মিলিমিটার পর্যন্ত, হ্যাঁ। কর্টিক্যাল থিকনেস হচ্ছে আপ টু 10 মিলিমিটার অবস্থা। আর যদি প্যারেন্ট কেমন বলেন, তাহলে মেরুরা ইনক্লুড করে ধরলে সেটা বলে হচ্ছে 12 থেকে 25 মিলিমিটার বলে। এটা হচ্ছে প্যারেন্ট কেমন থিকনেস। এটা আমরা ইউজুয়ালি দেখি না, বাংলাদেশে প্র্যাকটিসিং আমরা দেখি কর্টিক্যাল থিকনেসটা দেখি আপ টু 10 মিলিমিটার। ঠিক আছে, মোর দেন না, আপ টু 10 মিলিমিটার। এটা হচ্ছে কর্টিক্যাল থিকনেস। তাহলে থিকনেস কমে গেলে বুঝতে হবে কোনো প্যাথোলজি আছে, হুম, বাড়লেও বুঝতে হবে কোনো প্যাথোলজি আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের এই প্যারামিটার গুলো আমরা দেখি, দেন দেখি অ্যান্টেরিয়র জ্যামিটার দেখি, আর একটা দেখি কর্টিক্যাল থিকনেস। এগুলো হচ্ছে আমাদের মেজারমেন্ট। লেন্থ কত, 9 to 11 আর 12 সেন্টিমিটার, আর এপি কত, 3 to 4 আর 5 সেন্টিমিটার। পেশেন্টের জন্য কোনো স্পেশাল ওষুধ থাকবে কিনা, একদম খালি পেটেই তো থাকতে হবে? প্রিপারেশন কি থাকবে, আপনার সব অর্গান প্রিপারেশন সেম। ঠিক আছে, আমি প্রিপারেশন আসতেছি, প্রিপারেশনের পজিশনটা আমরা বলবো। ঠিক আছে, সাপোজ ধরেন আমার আপার অন্য কি আছে, লিভার আছে, গল ব্লাডার আছে, দেন কি স্প্লিন, কিডনি, প্যানক্রিয়াস, অল প্রিপারেশন কি ফাস্টিং লাগবে 6 to 8 আওয়ার্স। ঠিক আছে, যত লং হয় আরো ভালো হয়, 6 to 8 to 10। বাংলাদেশে তো সবার পেটে অনেক গ্যাস থাকে, গ্যাস অনেক, তো গ্যাস শ্যাডো থাকে যে হোয়াইটিশ দেখায় একদম। আবার আমাদের মেশিন রেজলিউশনও ভালো থাকে না, তো দেখা যায় খুব একটা ভালো ভিজিবল হয় না। আমি আমি সবসময় বলি 10 to 12 আওয়ার ফাস্টিং, এখন বইয়ের কথা হচ্ছে 6 to 8 আওয়ার ফাস্টিং। এটা হচ্ছে এইটাই একমাত্র প্রিপারেশন, আর কিছু লাগবে না। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে যখন আপনি স্ক্যানিং করবেন পেশেন্টকে ইনস্ট্রাকশন দিবেন যে শ্বাস নিয়ে ধরে রাখুন, মানে ব্রেথ হোল্ড ইন ইন্সপিরেশন। ঠিক আছে, তাহলে কি হবে, ডায়াফ্রামটা ওঠানামা করবে না, তো আপনার ছবিটা ভালো হবে, নিতে ভালো হবে, সুবিধা হবে। ঠিক আছে, একটা স্পষ্ট ক্লিয়ার ছবি পাবেন আপনার, এটা ফিক্স করলে ভালো ছবি পাওয়া যাবে। তো এই জন্য আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে কি, শ্বাস ধরে বন্ধ নিয়ে বন্ধ রাখেন, পেট ফুলায় শ্বাস নিয়ে বন্ধ রাখেন। আর একটা কি, যে ফাস্টিং লাগবে 6 to 8 আওয়ার্স। ঠিক আছে, হুম, তাহলে এটা হচ্ছে আমাদের ফাস্টিং, সরি প্রিপারেশন। আর একটা কি লাগবে, আমার পজিশনটা কি লাগবে পেশেন্টের, হ্যাঁ। ডিউরিং রাইট কিডনি এক ধরনের, ডিউরিং লেফট কিডনি আরেক ধরনের। ডিউরিং রাইট কিডনি স্ক্যানিং আমরা কি বলি,
পেশেন্টকে রাখি হচ্ছে সুপাইন পজিশনে রাখবো, এবং হচ্ছে কি করবো আমরা প্রপটাকে সাজাটালি রাখবো হচ্ছে আমরা আমরা রাখবো হচ্ছে মিড রাইট মিড ক্লাভিকুলার লাইন বরাবর, সরি মিড অ্যাক্সিলারি লাইন বরাবর, ঠিক আছে। রাইট, আমাদের তিনটা লাইন আছে না অ্যাক্সিলাতে, অ্যান্টেরিয়র, মিড আর পোস্টেরিয়র, সো আমরা রাইট মিড অ্যাক্সিলারি লাইন বরাবর সাজাটালি রাখবো। কোন জায়গাটা? হাইপোকন্ড্রিয়ামের জায়গাটাতে রাখবো, হ্যাঁ, হাইপোকন্ড্রিয়ামের ল্যাটেরাল। এটা হচ্ছে রাইট কিডনি স্ক্যানিং এর টেকনিক। তারপর যদি আমরা না পাই, দেখি যে আমরা পুরোপুরি দুইটা পোল আসতেছে না, হ্যাঁ, আর কোন একটা কারণে পুরোপুরি আমরা স্ট্রাকচার পাচ্ছি না, তখন কি করবো আমরা লেফট ল্যাটারাল করে দিই। লেফট ল্যাটারাল করে তারপর আমরা স্ক্যানিং করি, ঠিক আছে। এরপরে যখন আমরা লেফট কিডনি দেখবো তখন কি দেখবো, লেফট কিডনির ক্ষেত্রে প্রথমেই আমরা রাইট ল্যাটারাল করে দিব, ঠিক আছে। করে দেন আমরা হচ্ছে সেম, আমরা কি করব, লেফট মিড অ্যাক্সিলারি লাইন বরাবর প্রপটাকে রাখবো প্রথমে স্যালাটারি, তারপরে আমরা অবলিক করে দিতে হবে। কারণ কি? কারণ আমার কি হয়, রাইট কিডনিটা থাকে কি লিভারের জন্য একটু নিচে থাকে, কিন্তু লেফট কিডনি কিন্তু একটু উপরের দিকে থাকে। সো আপনার কি হয়, এটা ম্যাক্সিমাম পোর্শনই কি সাবকোস্টাল মার্জিনের ভিতরে চলে যায়। দ্যাটস আমার কি করতে হয়, যখনই আপনি রাইট করলেন তখনই আপনি প্রপটাকে প্রথমে সার্জারি দেখলেন যে এই পজিশনে আছে কিনা, তখন না হলে আমি কি করবো, অবলিক করে সাবকোস্টাল মার্জিন বরাবর আমি প্রপটাকে রাখবো, ঠিক আছে। তখন আমি দেখবেন যে স্ক্রিনটা, সরি কিডনি ভালো মতো দেখা যাচ্ছে, গিয়ে তখন আপনাকে আপনি একটু টিল্ট করবেন, একটু ব্যাকওয়ার্ড টিল্ট করবেন, দেখবেন কিডনিটা ফোকাস হয়ে যাবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে আমার লেফট কিডনি কিন্তু সবসময় কই থাকে, আমার ম্যাক্সিমাম পোর্শন কি রিব কেজের ভিতরে। সো আমাকে এটা দেখতে হলে অবশ্যই সাবকোস্টাল মার্জিনের বরাবর আমাকে প্রপটা রাখতেই হবে। সাপোজ ধরেন আমি যে পেশেন্টটাকে রাইট ল্যাটারাল করলাম, হ্যাঁ, করার পরে কিন্তু আমার সাবকোস্টাল মার্জিনটা থাকছে না, এরকম থাকে না, এরকম। সো আমি কি করব, প্রপটাকে সাইডে রেখে তারপরে আমি অবলিক করে দিচ্ছি। যে অবলিকটা কি মানে, আমার তো পেশেন্ট ঘুরে গেছে, রাইট, ঘুরে গিয়ে হচ্ছে কেমন হবে তখন জিনিসটা, এরকম একটা পজিশনিং তৈরি হচ্ছে। সো আমি প্রপটাকে সাইডে রেখে তারপর এরকম অবলিক করে সাবকোস্টাল যে বর্ডারটা সেখানে আমি একদম লাগাই দেবো, প্রপটাকে লাগাই দিয়ে দেন আমি ভিতরের দিকে বিম দিব, মানে একটু কাট করে দিব এরকম করে, হ্যাঁ। তখন কি হবে, আপনার ওই কেজের ভিতর দিকে বিমটা যাচ্ছে, সো স্ক্রিনটা মোর ভিজিবল হবে। স্ক্রিন আর কিডনি এখন যেটা করতে হবে, কিডনির ক্ষেত্রে একটু ব্যাকওয়ার্ড দিতে হয়, মানে আপনি সাবকোস্টাল মার্জিন লেগে গেলেন, গিয়ে দেন হচ্ছে একটু ব্যাকওয়ার্ড প্রেসার করলে কিডনি ফোকাস হয়। একই পজিশনে আমরা স্পিনও দেখি কিডনিও দেখি। স্পিনের ক্ষেত্রে আমরা হচ্ছে একটু আপওয়ার্ড বা অ্যান্টেরিয়রলি বিমটা দিই, আর কিডনির ক্ষেত্রে একটু ব্যাকওয়ার্ডও বলতে পারেন, আবার হচ্ছে ডাউনওয়ার্ডও বলতে পারেন, হ্যাঁ। একটু বিমটা ওইভাবে দিলে তখন কিডনিটা ফোকাস হয়। আপনি দেখবেন যখন মনিটরের দিকে তাকায় থাকবেন তাহলে বুঝবেন যে আপনি আপওয়ার্ড করলে স্ক্রিনটা ভালো আসবে, ব্যাকওয়ার্ড করলে কিডনিটা ভালো আসবে। আচ্ছা, তারপরে যদি না পান সেক্ষেত্রে টেকনিক হচ্ছে লেফট কিডনির ক্ষেত্রে পেশেন্টকে আমি প্রন করে দিব। প্রন মানে কি একদম উল্টায় দেওয়া, তাই না? আচ্ছা, তখন আমি উল্টাই দিয়ে দেখা যাবে যারা ফ্যাটি পার্সন হয় সেক্ষেত্রে অনেক সময় কি খুব সহজে অর্গান গুলো আমরা দেখতে পাই না, তো কিডনির ক্ষেত্রে এই একটা টেকনিক, হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে কিডনি এখানে কি কি দেওয়া আছে, বিন শেপড হবে, কোথায় থাকবে, রেট্রোপেডিয়াল অর্গান, ঠিক আছে। রাইট কিডনি দেখেন নাম্বার ওয়ান ভার্টেব্রা থেকে যদি আমরা ধরি, যদি এটা হাইলাম হয় তাহলে দেখেন নাম্বার ওয়ান ভার্টেব্রা নিচের দিকে থাকে, আর লেফট কিডনি নাম্বার ওয়ান ভার্টেব্রা ঠিক বরাবর থাকে। আপার পোল, লোয়ার পোল, অ্যান্টেরিয়র বর্ডার আর হচ্ছে কি মিডিয়াল বর্ডার অথবা পোস্টেরিয়র বর্ডার বলা যায়। এটা তো হচ্ছে এইটা অনুযায়ী সারফেস বর্ডার, যেটা আমরা মেডিকেলে পড়ে আসছি এমবিবিএস লেভেলে, যে ভিসারা অনুযায়ী সারফেস বর্ডার, রাইট। হ্যাঁ, যে এটা হচ্ছে কি অ্যান্টেরিয়র বর্ডার, এটা মিডিয়াল বর্ডার, কিন্তু আমাদের তো বিন শেপ পাচ্ছি আমরা, ওটার তো স্ট্রাকচার আমরা ওইভাবে আমরা ধরে নিব যে স্ক্রিনের আপার পার্টটা হচ্ছে কি অ্যান্টেরিয়র, আর পোস্টেরিয়র নিচের পার্টটা হচ্ছে পোস্টেরিয়র অংশটা রিপ্রেজেন্ট করে। রিলেশন দেওয়া আছে কিছু, এই দেখে আমরা এখানে হচ্ছে এই যে এই পোর্শনটা হচ্ছে কর্টেক্স, আর এই পোর্শনটা হচ্ছে মেডুলা। আমরা তো আর এই ছবি দেখবো না, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল একটা ইয়া দেখাচ্ছি। যেমন এখানে কি, এখানে আমাদের অ্যাবডোমেন আওরটা, তারপরে আইবি ইয়া থাকে, আইবিসি থেকে অনেক ব্রাঞ্চিং ভিতরে ঢুকছে বের হচ্ছে, রাইট। সো এখানে কি অ্যাকচুয়ালি বেসিক্যালি মেডুলার ভিতরে অনেক ব্লাড ভেসেলস গুলো পিরামিডের চারপাশে সারাউন্ডিং করে করে থাকে, আর এইটা টার্মিনাল পার্ট গুলো কর্টেক্সের ভিতরে বসে থাকে, ঠিক আছে। তো এই জন্য আমরা কন্টেন্টে বললাম না যে প্যারেন্টাম টিস্যু থাকবে আর কি থাকবে, টার্মিনাল পার্ট অফ দ্য ব্লাড ভেসেলস, কর্টেক্সের কন্টেন্ট, হ্যাঁ। আর বাকি হচ্ছে আমাদের এখানে ইন্টারলোবার ভেসেলস থাকে, তারপরে হচ্ছে কলম অফ বার্টিং থাকছে, পিরামিড থাকছে, হ্যাঁ।
এটা হচ্ছে মেরুলার কন্টেন্ট। তো এখানে দেখি আমরা মাইনর ক্যালিক্স গুলা থেকে এই যে এখানে ক্যালিক্স গুলা আছে, দেন তারপরে কি হয়, মেজর ক্যালিক্স হয়, পেলভিস হয়ে নিচের দিকে নেমে যায়। এই যে রেনাল, পেলভিস, দেন কি ইউরেটার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউএসজি ছবি। হুম, আমরা এরকম দেখবো কিডনিটাকে। সো এখানে দেখেন এটা কি বিন শেপ না? বিন শেপ, এখানে কিছু অংশ কাটা গেছে। তো এখানে দেখেন আউটার যে ইকোজেনিক লাইনটা, এটা হচ্ছে ক্যাপসুল, আউটার রেনাল ক্যাপসুল। তারপরে কি কর্টেক্স, কর্টেক্সটা দেখেন হাইপোইকুইক। হ্যাঁ, এটা হচ্ছে হাইপোইকুইক। এখানে যে কালো কালো দেখছি আমরা, এটা হচ্ছে রেনাল পিরামিড। তো পিরামিডটা যেখানে শেষ, অনেক সময় হতে পারে সাইনাসের সাথে পিরামিড লেগে আছে, এটা হতে পারে। বাট সাইনাস পোর্শনটা সাদা থাকবে, পিরামিডটা কালো থাকবে। ঠিক আছে? আপনি এটা কোনো পেন দিয়ে আপনি একটা ডেফিনেটিভ আউটলাইন পাবেন না যে, যেমন কর্টেক্সটা ভালো মতো বোঝা যায়, ওরকম করে মেডুলার সাইনাস কিন্তু অত আলাদা করা যায় না। মানে দেখে আলাদা করা যাবে, কিন্তু এরকম একটা লাইন টানতে পারবেন না যে আপনার এতটুকু হচ্ছে সাইনাস। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সাইনাস পোর্শন। দেখেন এটা ইকোজেনিক, ব্রাইট ইকোজেনিক, বাট দেখেন ইউনিফর্মলি ইকোজেনিক না, ইউনিফর্মলি কিন্তু ব্রাইট না। এখানে দেখেন একটু কালচে, এখানে একটু গ্রেইশ। তো কেন? ওই যে ওই কারণে, যেহেতু ভ্যারিয়েবল ইকোজেনিসিটি অফ ভ্যারিয়েবল স্ট্রাকচার। ঠিক আছে? দ্যাটস ওয়াই হচ্ছে কি ভাই, এই জায়গাটাকে আমরা বলি সেন্ট্রাল ইকো কমপ্লেক্স। সেন্ট্রাল ইকো কমপ্লেক্স। এখান থেকে দেখেন একটু হালকা দেখা যাচ্ছে কিছু একটা বের হয়ে আসতেছে। এটা কি রেনাল পেলভিস থেকে কি পেলভিসের পোর্শনটুকু বের হয়ে কি ইউরেটার নেমে যাচ্ছে। ঠিক আছে? খেয়াল করলে দেখবেন যে হালকা একটু হাইপোইকুইক এরিয়া দেখা যায়। তো পেলভিস থেকে কি ইউরেটার নামছে, এখানে প্রক্সিমাল পার্ট অফ দা ইউরেটার। এখন আপনার ক্যালিক্সের ভিতরে কি থাকে? ইউরিন থাকে, কিন্তু সব সময় কি থাকবে? থাকবে না। ইউরিন তো পাস হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য আমরা কিন্তু দেখতে পাই না ক্যালিক্স গুলো। যখন ইউরিন কোনো কারণে আটকে যাবে, মানে কোনো একটা অবস্ট্রাকশনের কারণে এখানে মানে রিটেইন হয়ে আসে, তখন আপনি দেখবেন যে ক্যালিক্স গুলো ভিজিবল হবে। ঠিক আছে? সো আমরা বেসিক্যালি এখানে কি দেখি, ক্যালিক্সের ওয়াল গুলো থাকে। ঠিক আছে? যার জন্য হচ্ছে এই জায়গাটা এরকম কমপ্লেক্সিটি দেয়। বাট ইউরিন তো এখানে সবসময় থাকছে না, সো আমরা একটু হাইপোইকুইক জোন দেখতে পারি, বাট আলাদা করা যায় না। সো এখানে এগুলো লেখা আছে আলাদা করে। কিছু যেগুলো বললাম সেগুলো লেখা আছে, কোন এরিয়াতে কিরকম হবে আর কোনটার কন্টেন্ট কি কি আছে, এগুলো তারপর আবার পড়বেন ভালো করে। হ্যাঁ, রেনাল লোবটা কি? এটা হচ্ছে আপনার একটা লোব, আর সাথে হচ্ছে আপনার অ্যাডজাসেন্ট যে কলাম অফ বার্টিন আর ব্লাড ভেসেল আছে, সেটা মিলে আর একটা করে লোব ভাগ করে। ঠিক আছে? এটা করে লোব ভাগ 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 করে। এটা আমাদের খুব একটা আলাদা করে কোনো আমাদের কোনো সিগনিফিকেন্স আমাদের এখানে নাই ডিউরিং স্ক্যানিং। হ্যাঁ, তো লোবটা কি বুঝাইছে, একটা পিরামিড আর সাথে যে কলাম অফ বার্টিন আছে আর ব্লাড ভেসেল, ওইটা মিলে একটা লোব, আবার পরে আরেকটা পিরামিড আর একটা কলাম অফ বার্টিন ব্লাড ভেসেল মিলে আরেকটা লোব। তো এটা আসলে মেইনলি হচ্ছে অ্যানাটমিক্যাল ইয়া। ঠিক আছে? কি ঠান্ডা বেশি লাগছে? তাই? আমার তো গরম লাগছিল যেন। ঠিক আছে। আচ্ছা। এরপরে হচ্ছে রেনাল কালেক্টিং সিস্টেম বলতে কি বুঝে, ওই যে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, পেলভিস, এটাই হচ্ছে রেনাল কালেক্টিং সিস্টেম। এগুলো আলাদা করে লিখছে। ওকে, তারপরে এখানে কিছু পজিশনিং গুলো ছবি, এটা হচ্ছে আমাদের আরেকটা ছবি। তো এখানে দেখেন আমরা এখানে পোল টু পোল কি দেখছি, লেন দেখছি। হ্যাঁ, সুপিরিয়র পোল টু ইনফিরিয়র পোল লেন পাচ্ছি, দেন কি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এটি পাচ্ছি। যে জায়গাটা সবচেয়ে বেশি মোটা, সেখান থেকে আপনারা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার নিবেন, সবচেয়ে যেটা ওয়াইড পোর্শন। আর কর্টিক্যাল থিকনেস হচ্ছে এইটা, কর্টেক্স টুকু এটা ভেবে নিবে, আর একটা সাইনাস দেখাচ্ছে। বলেন। এই ফর্মের মধ্যে ম্যাম কর্টেক্স আর মেডুলা দুইটা জিনিস হচ্ছে অ্যানিকুইক, তবে ডিফারেন্সিয়েট করতে না পারবে। না, কর্টেক্স তো এই যে দেখা যাচ্ছে হাইপোইকুইক, এই যে এখানে পিরামিড আলাদা, এই যে পিরামিড পিরামিড, এই যে পিরামিড, খেয়াল করে দেখেন বুঝতে পারবেন, এই যে এখানে পিরামিড আছে। হুম। আচ্ছা, জুম করলে বুঝে যাবে। হ্যাঁ, জুম করলে হয়তো বুঝে যাবে। জুম করলে বোঝা যাবে। দেখেন তো এখানে দেখা যায়, এই যে এখানে পিরামিড, এই যে এখানে পিরামিড। ঠিক আছে, বুঝে যাবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি। সো পিরামিডের যে বেসটা, সেখান থেকে আপনি এই পর্যন্ত টানবেন হচ্ছে কর্টেক্সের থিকনেস দেখার জন্য। হ্যাঁ, আর এখানে শেষ হচ্ছে দেখেন সাইনাসে গিয়ে লেগে আছে, তাহলে বুঝতে হবে যে এই পোর্শনটুকু সাইনাস, ওইটা হচ্ছে পিরামিড। কিন্তু আলাদা করে আপনি ডিমার্কেশন লাইন টানতে পারবেন না যে এটা পিরামিড, এটা হচ্ছে ইয়া সাইনাস। হ্যাঁ,
নর্মাল এতে চলে যাই। আচ্ছা, এরপর এই ছবিটাও দেখি। এই যে এই ছবিটা দেখি, এখানে দেখেন এই যে আপনার ইউজুয়ালি আমার রাইট কিডনিটা হচ্ছে এরকম পাই দেখতে, কারণ রাইট কিডনি ডিউ টু লিভার একটু নিচে থাকে, আবার হচ্ছে ডিউ টু লিভারের জন্য কি স্পেস কম পাই, দ্যাটস ওয়াই রাইট কিডনি একটু লেফট কিডনি থেকে ইউজুয়ালি 1 সেন্টিমিটার ছোট হয়, ইউজুয়ালি হুইচ ইজ নর্মাল। ঠিক আছে, তো দেখেন এই যে এটা হচ্ছে কি, এখানে লেন্থ দিচ্ছে 10 to 12 বলছে এখানে, আর এপি পাচ্ছে হচ্ছে কি 4 to 6 বা 3 to 5 বলবেন আপনারা। আর এখানে দেখেন এই যে এটা নিচ্ছে প্যারেন্ট কেমন থিকনেস, তো এটা পুরো সাইনাস পর্যন্ত নিচ্ছে, এটা হচ্ছে কর্টেক্স মেডুলা দুইটা ইনক্লুড করছে। তো এটা আমরা বলছি 12 to 25 or 13 to 25 মিলিমিটার, আর কর্টিক্যাল হইলে up to 10 মিলিমিটার। এখানেও দেখেন এই যে পিরামিড দেখা যাচ্ছে, যে পিরামিড, এই যে পিরামিড। ঠিক আছে, এই যে পিরামিড। হুম। তারপরে আচ্ছা, আমরা কি কি প্যাথোলজি কমনলি পাই কিডনিতে? স্টোন, কিছু হাইড্রোনেফ্রোসিস, স্টোন, দেন হচ্ছে আপনার ক্যালসিফিকেশন, সিস্ট। হুম। স্টোন হচ্ছে আমরা কোথায় হয় কিডনিতে স্টোন? স্টোন হবে কোথায়? সাইনাসে। হ্যাঁ, রেনাল সাইনাসে হচ্ছে স্টোন থাকবে। আচ্ছা, স্টোন দেখতে কেমন হয়? ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার which gives posterior acoustic shadow, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে সিস্ট কোথায় থাকে? সিস্ট থাকে অলওয়েজ হচ্ছে কর্টেক্স, রেনাল কর্টেক্সে থাকবে সিস্ট, এই জন্য আমরা বলি রেনাল কর্টিক্যাল সিস্ট। সিস্ট কেমন হয়? অ্যানিকুইক রাউন্ডেড ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার, which gives posterior acoustic enhancement, মানে ও নিজে হচ্ছে ব্ল্যাকিশ হবে বাট একটা ব্রাইট শ্যাডো থাকে, এটা খুবই হালকা থাকে ইন কেস অফ সিস্টের ক্ষেত্রে, বাট স্টোনের ক্ষেত্রে অনেক একটা ডার্ক শ্যাডো পাওয়া যায়। তারপরে কি থাকতে পারে? ক্লাসিফিকেশন হতে পারে, হুইচ ইজ অলসো ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার উইদিন দা কিডনি। এখন এটা কিন্তু কোনো শ্যাডো দিবে না, ক্লাসিফিকেশন কোনো পোস্টার অ্যাকোস্টিক শ্যাডো দিবে না। ঠিক আছে, তারপরে কি হতে পারে? ম্যাচ হতে পারে না, রেনাল সেল কার্সিনোমা অর নেফ্রোব্লাস্টোমা, বাচ্চাদের হলে নেফ্রোব্লাস্টোমা, অ্যাডাল্ট হলে রেনাল সেল কার্সিনোমা। তো ম্যাচ কেমন হয় দেখতে? হতে পারে সেটা ব্রাইট ইকোজেনিক, হতে পারে সেটা মিক্সড ইকোজেনিক, হ্যাঁ, হতে পারে সেটা হাইপো ইকুইক, একটা ম্যাচ লাইক স্ট্রাকচার। ম্যাচ হলে কি হয় জানেন? সবসময় কি হয়, বর্ডারটা ইরেগুলার হয়। মিক্সড ইকোজেনিক হতে পারে আবার, মানে একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, এবং কি হবে আপনার উম সেটা আপনার কোথায় আছে সেটা আপনাকে লিখতে হবে, যে থেকে আপনি সাইনাসে পাচ্ছেন, নাকি কর্টেক্সে পাচ্ছেন, আপার পোলে পাচ্ছেন, নাকি পুরো হোল কিডনিতে পাচ্ছেন, সেটা একটু লোকেশনটা উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, আর কি পাচ্ছি? হাইড্রোনেফ্রোসিস, এটা কি? এখানে হচ্ছে কি হয়, অ্যাকুমুলেশন অফ ইউরিন হয়, রাইট? কেন হয় এখানে? হয়তো কোনো অবস্ট্রাকশনের কারণে হতে পারে, হ্যাঁ, অবস্ট্রাকশন এখন হতে পারে স্টোন দিয়ে হচ্ছে, অথবা কোনো কারণে কোনো একটা হয়তো বা স্ট্রিকচার তৈরি হয়েছে কোনো জায়গায়, হ্যাঁ, কোনো একটা কারণে অবস্ট্রাকশন, অথবা আপনার হচ্ছে আহ হয়তো বা কনজেনিটালি কোনো সমস্যা ছিল আগে থেকেই, হ্যাঁ, হয়তো বাই বর্ন কোনো জায়গায় আপনার কনস্ট্রিক্টেড আছে যার জন্য ইউরিন পাস হতো না। সো এইভাবে ছবিটা আমি খুঁজতেছি হাইড্রোনেফ্রোসিসের। এই যে এটা হচ্ছে কিসের ছবি? রেনাল সিস্ট, হ্যাঁ, এটা হচ্ছে সিস্ট হুইচ ইজ ক্লিয়ার অ্যানিকুয়েট রাউন্ডেড ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার। হ্যাঁ, দেখেন এটা পিছন থেকে একটু ব্রাইট শ্যাডো লাগে একটু, তাহলে কাস্টিং পোস্টার অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট, হ্যাঁ। তাহলে আমরা কি করি, সিস্টের দুটা মেজারমেন্ট নেই এরকম করে, একটা লম্বাটে তারপর ওটা কাট করবে সেগুলি। ঠিক আছে, অল ম্যাস, সিস্ট, স্টোন মেজারমেন্ট নেওয়ার টেকনিক একই। দেখেন এটাও কর্টেক্সে, এটা কি আপার পোলের দিকে বেশি? এটা হচ্ছে, এটা কোথায় এখানে আসছে না একটা, এখানে দিচ্ছে না, দেয়নি। সো এটা হচ্ছে আপার পোলের দিকে, আপনাকে লিখতে হবে there is a structure clear and equal rounded well defined structure situated in the upper pole of the right kidney, হ্যাঁ, measuring about এত সেন্টিমিটার। ঠিক আছে, এভাবে এভাবে ডিসক্রিপশন লিখতে হবে। তারপরে দেখি আমরা স্টোনের ছবি, দেখেন এই যে স্টোন, এই যে ব্রাইট ব্লু স্টোন, সাইনাসের ভিতরে স্টোন, তার মানে এটা খুঁজে পাওয়া খুবই টাফ, কারণ সাইনাস নিজেই সাদা, আবার তার মাঝে মাঝে স্টোন থাকে, একটু একটু বড় দেখে বোঝা যাচ্ছে, ছোট হলে কিন্তু মিস হয়ে যাওয়ার সময়। এই জন্য আমরা কি অ্যাডভাইস করি যে এক্স রে কেবি। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে স্টোন স্ট্রাকচার কি কাস্টিং পোস্টার অ্যাকোস্টিক শ্যাডো দিচ্ছে না, এখানে মাল্টিপল মাল্টিপল ভ্যারিয়েবল সাইজের হচ্ছে স্টোন আছে, এখানে শ্যাডো দিচ্ছে, দেখেন কালচে শ্যাডো দিচ্ছে।
সো দিজ আর স্টোনস, মাল্টিপল হলে লিখবেন মাল্টিপল স্টোনস। আপনার এখানে মেজারমেন্ট নেওয়া খুব একটা জরুরি না, আর নিতে পারলে লিখবেন যে ওয়ান অফ দেম ইজ মেজারিং অ্যামাউন্ট এত। তো সবকিছু আলাদা আলাদা করে মেজারমেন্ট নেওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ। তারপরে হচ্ছে এই দেখেন হাইড্রোনেফ্রোসিস, এই যে এখানে হচ্ছে পেলভিসে দেখেন এটা হচ্ছে মাইল্ড। পেলভিসে একটু ইউরিন কালেক্ট হয়ে আছে, যখন আপনার আরো ডিগ্রি বাড়বে তখন কি হবে, আরো ভিতরের দিকে ইউরিন গুলো জমতে থাকবে। সো ক্যালিস গুলো ডায়ালেট হতে থাকবে, এখানে কিছু ডায়ালেট হয়েছে, এখানে পুরো হোল সব সব ক্যালিস ডায়ালেট হয়ে গেছে। এটা হচ্ছে সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস। তাহলে এটা ছিল দেখেন মাইল্ড। মাইল্ডে কি পেলভিসটাকে আমরা এরকম দেখি, দেখি না, আমরা দেখি কি হোয়াইট দেখি, সাইনাসের ভিতরে দেখে। যখন ইউরিন জমা হচ্ছে তখন কি এই জায়গাটা কালো দেখাচ্ছে। এটা হচ্ছে শুধুমাত্র পেলভিসে একটু ইউরিন অ্যাকুমুলেট হয়ে আছে, এটা হচ্ছে মাইল্ড হাইড্রোনেফ্রোসিস। যখন আরো বাড়বে তখন কি হবে মডারেট, এই যে এটা মডারেট এটা মডারেট, দেখেন ক্যালিস গুলো তখন ডায়ালেট হয়ে আসে, এই জন্য দেখা যাচ্ছে ডিউটি ইউরিন। সিভিয়ার হবে তখন পুরাটাই দেখেন বিশাল একটা অ্যানিকুইক মনে হবে, সিস্টিক একটা বিশাল স্ট্রাকচার। তখন রেনাল নর্মাল স্ট্রাকচার গুলো আর বোঝা যায় না, শুধু ক্যাপসুলটা আপনি বুঝতে পারবেন, হয়তো কিছু কর্টিক্যাল কিছু দেখা যেতে পারে। ঠিক আছে, তো এটাও সিভিয়ার পিকচার, এটাও সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস পিকচার, হ্যাঁ দুইটাই হচ্ছে সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস। আচ্ছা, এরপরে আমরা কিছু অ্যানোমালির নাম আছে, এগুলো একটু পড়ে নিবো, হ্যাঁ। অ্যানোমালি কিছু হয় কনজেনিটাল কিডনি, সেগুলো একটু দেখে নিবেন। এই যে এগুলো হচ্ছে অ্যানোমালি, দেখেন এটা হচ্ছে হর্সু শেপ কিডনি, আমরা পড়ে আসছি না, এটা হচ্ছে কর্নিয়াটা অ্যানোমালি। দুইটা কিডনি কি হয়, পোলটা লেগে থাকে, এই জন্য পুরো এই এরিয়াটা কিডনি, মানে রাইট লেফট মিডল পোর্শন সব জায়গায় কিডনি থাকবে। ঠিক আছে, ঠিক আছে। এখানে কালার দিয়ে বুঝাইছে আপনাকে, এখানে অ্যারোটা, অ্যারোটার সামনে ব্রিজিং হয়ে দুটো লেগে আছে, দুই পাশ থেকে এরকম করে লেগে আছে। সো এটা হচ্ছে আমাদের ছবি। দেখেন এখানে এই যে এটা কি, সাইনাস দুটোর মাঝখানে মনে হচ্ছে ডিমার্কেশন আছে। কেন আছে, কারণ এখানে কর্টিক্যাল টিস্যু আছে, দুই পোল লেগে আছে এখানে, দ্যাটস ওয়াই এরকম ডিমার্কেশন পাচ্ছি আমরা। তারপরে হচ্ছে কি, এটা দেখেন পেলভিক কিডনি, মানে এটা একটোপিক কিডনি, কিডনি নর্মাল জায়গায় নাই, আদার দেন নর্মাল জায়গা, হ্যাঁ আদার দেন লাম্বার রিজিয়ন। সো এটা কই চলে গেছে, পেলভিক মানে হচ্ছে ব্লাডার নিচে চলে গেছে। এখন আপনাকে চিনতে হবে, কারণ কি আমরা কিডনি যদি নর্মাল স্ট্রাকচার বুঝি তাহলে বুঝবো যে এটা কিডনি। প্রথমে যদি মনে করেন আপনি স্ক্যান করতে গিয়ে দেখলেন যে রাইট সাইডে কিডনি নাই, আপনি লিখে দেবেন না যে অ্যাজিনোসিস অফ রাইট কিডনি অথবা লেফট কিডনি, রাইট কিডনি অ্যাবসেন্ট না। আগে পুরো অ্যাবডোমেন খুঁজতে হবে, হোল অ্যাবডোমেন, পুরো অ্যাবডোমেন খুঁজবেন যে কিডনির মতো কোনো স্ট্রাকচার দেখা যায় কিনা। তারপরে লিখবেন যে যে কিডনি অ্যাবসেন্ট অর পেলভিক কিডনি অর একটোপিক কিডনি, সাইডটা মেনশন করতে হবে। আচ্ছা, এরপরে দেখি এটা কি, এটা হচ্ছে হাইপোপ্লাস্টিক অর অ্যাট্রোফিক কিডনি, এটাও একটা অ্যানোমালি, হ্যাঁ। অনেক ছোট হয় এগুলো, কিন্তু অনেক ছোট হয়, নর্মাল কিডনি থেকে অনেক ছোট হয়, দেখতে বোঝা যায় যে এটা কোনো অ্যানোমালি। আচ্ছা, এখানে যে নামগুলো আছে হতে পারে বা মানে কনজেনিটালি দুইটা কিডনি অ্যাবসেন্ট, অথবা হতে পারে একটা অ্যাবসেন্ট, হ্যাঁ। একটা অ্যাবসেন্ট হলে সার্ভাইভ করে, দুইটা অ্যাবসেন্ট হলে সার্ভাইভ করে না। তারপর কি হতে পারে, হাইপোপ্লাস্টিক বা ছোট কিডনি হতে পারে। দেন কি হতে পারে আপনার পারসিস্টেন্ট ফিটাল লোবেশন, এরকম অনেক নাম আছে। এটা হচ্ছে কি যে যখন ডিউরিং ডেভেলপমেন্ট লোব থাকে, পরে ওটা আস্তে আস্তে লোব গুলা ফিউজ হয়ে বিন শেপ দেয়। কিন্তু এখানে যেটা হয় যে লোব গুলার ফিউজ হয় না। সো এটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি। সো এটা কি হয়, পারসিস্টেন্ট ফিটাল লোবেশন। এরকম অনেকগুলো নাম আছে, ক্রস ফিউজ কিডনি, দুইটা কিডনি দুই পাশের দুইটা কিডনি এক সাইডে থাকে, একটার উপর একটা বসে থাকে, ফিউশন থাকে। হুম। সো এগুলো একটু দেখে নিবেন। আর একটা হতে পারে পাইলোনেফ্রাইটিস, তাই না, যেমন সিস্টাইটিস হয় সেরকম এখানে পাইলোনেফ্রাইটিস হতে পারে। এগুলো সব ইউটিআর পোর্শন, তাই না, ইউটিআর মানে কি ইনফ্লামেশন অফ ইউরিনারি ট্র্যাক্ট। তো এখানে তো আবার কিডনিও আসতেছে, কিডনিতে যদি ইনফ্লামেশন হয় তখন কি হয় আমাদের পাইলোনেফ্রাইটিস। সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টের অনেক বেশি পেইন থাকবে, লাম্বারের জন্য অনেক পেইন। কিন্তু আবার সবসময় স্টোন মনে করলে হবে না, হ্যাঁ। দেখবো আমরা কিডনির মধ্যে ইনফ্লামেশন আছে কিনা, ইনফ্লামেশন হলে কি হবে, কিডনিটা সোয়ালেন হয়ে যাবে, ফুলে যাবে, হ্যাঁ। তখন আপনারা কিন্তু এপি বেশি পাবেন, অ্যান্টির পোস্টার তখন 3 to 5, 5-এর বেশি চলে যাবে। ঠিক আছে। এবং হতে পারে যে ভিতরে কোনো জায়গায় জায়গায় পাস জমা হয়ে আছে, ডেব্রিস জমা হয়ে আছে, এটাও হতে পারে। পাইলোনেফ্রাইটিসও হতে পারে, আবার অ্যাবসেস হলেও হতে পারে। ডেব্রিস কেমন হয় দেখতে, ডেব্রিস মানে বেসিক্যালি বোঝা পাস সেল। সো এটা কেমন হয়, ইকুজেনিক হোয়াইট হোয়াইট স্ট্রাকচার হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা ইউনারি ব্লাডারে। কোনো কোশ্চেন থাকলে বলেন, হ্যাঁ যদি কোনো কোশ্চেন থাকে কারো। আচ্ছা, ব্লাডার হচ্ছে একটা হলো মাসকুলো মেমব্রেনাস কোলাপসিবল স্যাক। ঠিক আছে। তার মানে কি, এটা যদি আপনি ইউরিন দেন তাহলে এটা ভিজিবল হবে, আদারওয়াইজ হবে না।
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ইউরিনের ব্লাডারে যদি আমরা ইউরিন থাকে তখন হচ্ছে কি আমরা এটা ভিজিবল হবে জিনিসটা, রাইট? যেমন বেলুনের ভিতর যদি আপনি বাতাস দেন তখন কি এটা ফুলে যায় আর কি ওয়ালটা পাতলা হয়ে যায় না? আর বাতাস না থাকলে কোলাপসেবল এন্ড ওয়ালটা থিক। ঠিক আছে, সো এটা হচ্ছে সেম, ইউরিনের ব্লাডারটা হচ্ছে সেম। সো আমার এখানে প্রিপারেশন কি লাগবে পেশেন্টের? একটাই, কি পেশাবের চাপ করেন, এখানে কিন্তু ফাস্টিং এর কোনো দরকার নেই, শুধু পেশাবের চাপ করেন এটা। আর কি আপনার হচ্ছে আমরা যেহেতু এটা একটা কি হলো ভিসকাস অর্গান, দ্যাটস কি এটা আমরা ভলিউম নিব। ঠিক আছে, মানে ইউরিনার ভলিউমটাই হচ্ছে মেইনলি এটার মেজারমেন্ট। সো আমরা কি করবো, ভলিউমের ক্ষেত্রে আমার তিনটা ডায়ামিটার লাগবে, একটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, লেন্থ আর অ্যান্ট্রোপোস্টের ডায়ামিটার। সো সেক্ষেত্রে দুইটা ছবি লাগবে আমার। So, প্রথমে হচ্ছে ট্রান্সভার্স ভিউতে আমি এরকম একটা ছবি পাই, এরকম একটা শেপে আসে ইউরিনার ব্লাডারটা। দেন হচ্ছে ওখানে হচ্ছে আমরা স্যাজেটাল ভিউতে আমরা এরকম একটা ছবি পাচ্ছি। ঠিক আছে, সো এখান থেকে আমরা নিব ট্রান্সভার্স ডায়ামিটার, একটাই মনে রাখেন তাহলে ইজি হবে, যে ট্রান্সভার্স ছবি থেকে ট্রান্সভার্স ডায়ামিটার। আরো নেওয়া যায় বাট আমরা এখান থেকে একটাই নিব। দেন হচ্ছে আমরা কি করবো, স্যাজিটাল ভিউ থেকে লেন্থ নিব, অবলিকলি আমরা চলে যাবো উপর থেকে নিচ পর্যন্ত লেন্থ, আর ওটাকে কাট করবো 90 ডিগ্রি, তাহলে কি পাবো, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। আর যেহেতু আমরা ইউরিনাল ভলিউম দেখছি, দ্যাটস ওয়াই কি করবো আমরা এখানে ওয়ালটা টাচ করবো না, হ্যাঁ? ওয়ালের আগে যতটুকু মানে ব্ল্যাক পোর্শনটুকু আছে এর মধ্যে আমরা মেজারমেন্টটা নিব। ঠিক আছে, তাহলে আপনার যদি মেশিনে ভলিউম বাটন থাকে সেক্ষেত্রে আপনার প্রথমেই ছবি যখন নিয়ে ফেললেন তারপরে মেজারমেন্টের প্রথম সিস্টেম হচ্ছে আগে ভলিউম বাটন সিলেক্ট করতে হবে। ভলিউম আগে যাবেন, সিলেক্ট করবেন, দেন আপনি মেজারমেন্ট নেবেন, নাহলে কিন্তু ভলিউম দিবে না মেশিন। তো প্রথমে ভলিউমে প্রেস করলেন, এরপরে আপনি হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার নিচ্ছেন, লেন্থ এপি যখন দিবেন তখনই হচ্ছে সে ক্যালকুলেশন করে আপনাকে কি দিয়ে দিবে, ভলিউম দিয়ে দিবে। যদি ভলিউম বাটন না থাকে সেক্ষেত্রে আপনার তিনটা ডায়ামিটার নিতে হবে, দেন সাথে 0.5 গুণ দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি করতে হবে, অনেক মেশিনেই থাকে না। হ্যাঁ, তো এই জন্য এটা বলে দেওয়া। আর আমাদের এখানে একক কি, এমএল অথবা সিসি কিউব, তাই না? এটা হচ্ছে কি আমাদের একক। আচ্ছা, আর আমরা আর কি কি দেখি সেটা হচ্ছে যে এমসিসি উইথ পিভিআর দেয় না রিকুইজিশনে, যে অ্যাডভাইস থাকে, তখন আমরা কি দেখি, এমসিসি মানে কি, মিন সিস্টিক ক্যাপাসিটি, রাইট? মিন সিস্টিক ক্যাপাসিটি, যে এখানে লেখা আছে মিন সিস্টিক ক্যাপাসিটি। ঠিক আছে, একই জিনিস, সবগুলোর সূত্র সেম। এই আপনার যদি পিভিআর হয়, এমসিসি হয়, ভলিউম হয়, সেম সূত্র। হ্যাঁ, শুধু একটু ইনস্ট্রাকশন ডিফারেন্ট দিবেন পেশেন্টকে। প্রথমে বলছিলাম কি যে চাপ করে আসেন, সেটা হচ্ছে নর্মাল যে আমরা ভলিউম পাই সেটা। যদি বলে এমসি সেক্ষেত্রে বলবেন যে সর্বোচ্চ চাপ করে আসেন, যখন একদম আর পেশাব ধরে রাখতে পারবেন না সেরকম চাপ করে আসেন, এটা হচ্ছে এমসিসি। হ্যাঁ, আর পিভিআর কি, পোস্ট ভয়েডাল রেসিডিউ, মানে পেশাব পরেই চলে আসেন। এখানে কিন্তু আপনার ওয়েট করা যাবে না, পেশাব করে শ্বাসে চলে আসেন। অন্য পেশেন্ট থাকলে সেটা সরাই দিয়ে আগে ওনাকে দেখবেন, কারণ যত ওয়েট করবে তত কি ব্লাডারে ইউরিন চলে আসবে, কারণ সে তো আগে অনেক পানি খেয়ে ফেলছে। সো ইনস্ট্রাকশন জাস্ট ডিফারেন্ট কিন্তু সেম। আপনি প্রথমে ট্রান্সভার্স ডায়ামিটার নিচ্ছেন ট্রান্সভার্স ছবি থেকে, দেন হচ্ছে আপনি স্যাজেটাল থেকে নেবেন লেন্থ এপি, তার সবার ফার্স্টে ভলিউম টেস্ট করবেন। হ্যাঁ, সব সিস্টেম একই। ঠিক আছে, আর ভলিউম না থাকলে আপনি সেক্ষেত্রে হচ্ছে তিনটা পেয়ে তারপরে কি করবেন, 0.5 দিয়ে গুণ দিবেন। সবকিছুর ফর্মুলা সেম, শুধু ইনস্ট্রাকশনটা ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা, নর্মালি এখানে আমার ভলিউম আমাদেরকে বলছে যে ফিমেল হচ্ছে 500, মেল হচ্ছে 600, বাট এটা আসলে জাস্ট থিওরিটিক্যাল একটা কথা। এটা ডিপেন্ড করে মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। এখানে আপনার ক্যাপাসিটি বেশি হলে কোনো সমস্যা নেই, কম হলে সমস্যা আছে। ঠিক আছে, আরেকটা কি, আরেকটা হচ্ছে পিভিআর। পিভিআর এর ইম্পর্টেন্স আছে একটা। পিভিআরটা হচ্ছে কেমন, যে যদি আমরা বলি যে আপনার বলে যে 20 ml এর বেশি হলে আমরা বলি সিগনিফিকেন্ট, এখানে আরো বেশি রেঞ্জ দিচ্ছে। যদি 60 ইয়ার্স এর বেশি কেউ আসে সেক্ষেত্রে বলে হচ্ছে আপনার 100 ml, বাট এটা হচ্ছে আসলে বেশি বেশি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমার এটা দরকারি, নর্মালি আমরা বলতে পারি যে 20 ml পর্যন্ত বলতে পারি নর্মাল। ঠিক আছে, এর বেশি হলে বলতে পারি প্যাথোলজি, 50 ml তো হিউজ। ঠিক আছে, ইউজুয়ালি পিভিআর এর ইয়াটা কি, হয়তো যাদের বিপিএইচ থাকে, প্রোস্টেট এনলার্জ থাকে, তাদের থেকে হচ্ছে পিভিআর বেশি থাকে। তো সেক্ষেত্রে তো আমরা বুঝবো যে প্রোস্টেটটা এনলার্জ, তো আমার পিভিআরটা বেশি আসছে। এখানে আসলে আমরা এমন যা লিখবো সেটাই দেখে ফিজিশিয়ান বুঝবে যে এখানে কোনো প্যাথোলজি আছে কিনা। ঠিক আছে, তো আমরা বলতে পারি মোটামুটি 20 ml টাই বলে নর্মাল, এর বেশি হলে বলেন প্যাথোলজি। আমি লিখে দেবো পিভিআর হচ্ছে এত এমএল। হ্যাঁ, হুইচ ইজ সিগনিফিকেন্ট, তারপরে তারা ইভালুয়েট করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার মেজারমেন্ট। আর একটা মেজারমেন্ট নেই, সেটা হচ্ছে কি ওয়াল থিকনেস। হ্যাঁ, ওয়াল থিকনেস মানে আমার এখানে হচ্ছে ব্লাডার ওয়াল থিকনেসটা কেমন আছে। তো এটা হচ্ছে তাহলে ডিপেন্ড করে, ওই যে বললাম বেলুনের ব্যাপারটা। যদি এটা আপনার যদি পিভিআর একটা ব্লাডার নিয়ে আসে, পিভিআর ব্লাডার, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ালটা একটু ঠিক পাবেন, কারণ কি মোটামুটি এমটি।
আর কিন্তু যদি ফুল থাকে সেক্ষেত্রে কিন্তু আমার ওয়ালটা পাতলা হবে। সো এমটি ব্লাডার যদি হয় তাহলে আমরা বলবো হচ্ছে আপ টু 8 মিলিমিটার, হ্যাঁ, আপ টু 8 মিলিমিটার। আর যদি ফুল ব্লাডার হয় সেক্ষেত্রে বলবো হচ্ছে আপ টু 4 মিলিমিটার, 4 মিলিমিটার পর্যন্ত থিকনেস ওকে। মিলিমিটার, সেন্টিমিটার না কিন্তু, ঠিক আছে। আর যদি ফুল হয় বা সরি এমটি হয় বা অলমোস্ট এমটি, এমটি তো আমরা এখন দেখতে পাই না, যদি অলমোস্ট এমটি হয় বা আপনার মোটামুটি আপনার ধরেন যে খুবই সামান্য ইউরিন আছে সেক্ষেত্রে আপ টু 8 মিলিমিটার নর্মাল। তাহলে আমরা থিকনেসের কোথা থেকে দেখবো? এই ছবিতে আমরা ল্যাটারাল ওয়াল যেটা থাকে এটাকে আমরা বলি ল্যাটারাল ওয়াল বা এটাকে বলি ল্যাটারাল ওয়াল, হ্যাঁ। তো এখানে আমরা জাস্ট থিকনেসটা মেজার করবো এখান থেকে অথবা এখান থেকে, যে কোনো ল্যাটারাল সাইডে ল্যাটারাল ওয়াল থেকে আমরা কি করি থিকনেসটা, খালি আপনি দেখবেন যে একটা ইকোজেনিক লাইন আছে which is the কি ব্লাডার ওয়াল, রাইট। সো ওইটার জাস্ট থিকনেসটা মেজার করবো, এটাই হচ্ছে কি ল্যাটারাল ওয়াল থিকনেস। সো সাপোজ ধরেন একটা পেশেন্ট ফুল ব্লাডার আসছে কিন্তু ওয়াল থিকনেস হচ্ছে আপনার 6 মিলিমিটার, বা ধরেন যে 8 or 10 মিলিমিটার, তার মানে কি 8 মিলিমিটার যদি হয় ফুল ব্লাডার তার মানে কি থিকনেস ইনক্রিজ না ইনক্রিজ। আচ্ছা, তাহলে হোয়াট আর দ্য কজেস অফ ইনক্রিজড ব্লাডার ওয়াল থিকনেস এটা জানতে হবে। ফার্স্টে কি ছিল আমাদের? যে সিস্টাইটিস, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট কজ অফ ব্লাডার ওয়াল থিকেনিং। এটাই বেশি দেখি, এটাই লেখা বেশি, হ্যাঁ সিস্টাইটিস পাই বেশি এই জন্য তো কমনলি পাই আমরা, ঠিক আছে। প্যাথোলজি তো অনেক আছে, সব তো ডিটেলস পড়ানো সম্ভব না। মোটামুটি আমরা একটা যেগুলো কমনলি পাই, সিস্টাইটিসটা কি, এটা ইনফ্লামেশন অফ দ্য ইউরিনারি ব্লাডার, ঠিক আছে। তো এখানে কি হয়, আমরা এখানে পেশেন্টের কিছু সিমটম থাকে সেগুলো আমরা জানবো যে কি কি সিমটম, বার্নিং মেচুরেশন থাকতে পারে, ফিভার থাকতে পারে, আর্জেন্সি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে। দেন আমার হচ্ছে কি আমি আমি ফাইন্ডিং কি কি পাবো, আমার এখানে সিস্টাইটিসের তিনটা ফাইন্ডিং পাবো, ঠিক আছে। একটা হচ্ছে কি যে ব্লাডার ওয়াল থিকনেসটা ইনক্রিজ করছে, ঠিক আছে। তারপর কি পাবো আমরা, ইরেগুলারিটি অফ দা ব্লাডার ওয়াল, ওয়ালটা রেগুলার থাকে না, একটা ইরেগুলার প্যাটার্ন থাকে। দেন আরেকটা কি পাবো আমরা, সেটা হচ্ছে ইকোজেনিক ডেব্রিস হুইচ রিপ্রেজেন্ট কি পাস্টেল উইদিন দ্য ইউরিনারি ব্লাডার, দেখবেন যে চকচক করছে কিছু জিনিসপত্র যেটা মনে হচ্ছে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে এরকম, ঠিক আছে, সেটা হচ্ছে তাহলে কি পাস্টেল। তাহলে এই তিনটা ফাইন্ডিং যদি আমি পাই, যে কোনো একটা পাইলেও হবে, দুইটা পাইলেও হবে, তিনটা পাইলেও হবে, সিস্টাইটিস বলতে পারি আমরা, ঠিক আছে। আর আপনার যদি ডাউট হয়, যদি মনে হয় যে সিস্টাইটিস নাও হতে পারে, আমি হয়তো শুধুমাত্র থিকনেসটা বেশি পাইছি আর কিছু পাইনি, সেক্ষেত্রে আপনি সাজেস্টিভ অফ সিস্টাইটিস দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কিন্তু ইউটিআই লিখবো না কমেন্টে, হ্যাঁ, আমরা কমেন্টে লিখবো সিস্টাইটিস, ঠিক আছে। আর আমরা যদি চাই অ্যাডভাইস লিখতে পারি ইউনারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আর কি পাই, পিভিআর যে পড়লাম, পিভিআরটা হচ্ছে রেইজড করে কখন সেটা কজ জানতে হবে, হ্যাঁ। হোয়াট আর দ্য কজেস অফ রেইজড পিভিআর? এই যে কজেস অফ ইনক্রিজ রেসিডিয়াল ভলিউম। সো কি কি কজ আছে? প্রথমে এইজেড চলে আসছে, তাহলে প্রথমে আছে এইজেড পার্সন, তারপর হচ্ছে কি বিপিএইচ, হ্যাঁ ওটা হচ্ছে ফার্স্টের দিকে ছিল। বিনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট হলে হতে পারে, ঠিক আছে। অ্যাটনিক ব্লাডার, লং টার্ম সিস্টাইটিস বা ক্রনিক সিস্টাইটিস হলে হতে পারে। তারপরে হচ্ছে ক্যান্সার বা ম্যালিগনেন্সি হলে হতে পারে। সো দিস আর দ্য কজেস অফ রেইজড পিভিআর, এটা পড়তে হবে। তারপরে আমাদের পেশেন্ট প্রিপারেশন কি, আর হচ্ছে প্রিপারেশন তো বলে দিলাম যে পেশাবের চাপ লাগবে, পজিশন কি থাকবে যে সুপাইনে রেখে আমরা প্রপটাই কোথায় রাখবো, আপনার সিম্ফাইসিস পিভুসের ঠিক উপরে রাখবো, ট্রান্সভার্সি এন্ড স্যাজিটারি, ঠিক আছে। ট্রান্সভার্সি রেখে আমরা ট্রান্সভার্স ভিউ নিব, আর স্যাজিটারি রেখে স্যাজিটাল ভিউ নিব। তো এটা যেহেতু আপনার ব্লাডারটা কোথায় আছে, পিভিসের পেলভিসের ভিতরে না, সো আপনার শুধু ওখানে প্রপ রাখলেই হবে না, প্রপটাকে কি করতে হবে ভিতরের দিকে টিল্ট করতে হবে, ডাউনওয়ার্ড অর ব্যাকওয়ার্ড বাঁকা করতে হবে, তাহলে বিমটা ভিতরের দিকে দিবে, তখন বাটারটা ভিজিবল হবে। আদারওয়াইজ আপনি শুধু এখানে রাখলেন, রেখেই শুধু প্রেস করলেন, বাটার নাও আসতে পারে, ঠিক আছে। সো আমি কি করবো, সিম্পল পিভিসের উপরে রেখে দেন হচ্ছে কি ব্যাকওয়ার্ড আর ডাউনওয়ার্ড আমি বাঁকা করে দিব, টিল্ট করে দিব, তাহলে কি হবে বাটারটা ভিজিবল হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ট্রান্সভার্স ভিউ থেকে আপনারা নেবেন ট্রান্সভার্স ডায়ামিটার নেবেন শুধু, আর এখান থেকে নেবেন হচ্ছে ল্যাটারাল সরি লেন্থ নেবেন আর কি এপি নেবেন। আচ্ছা, আরো কি কি প্যাথোলজি হতে পারে? একটা তো বললাম যে সিস্টাইটিস হবে, তারপর আর কি হতে পারে? স্টোন হয় না, ইউবি স্টোন, ব্লাডার স্টোন। ব্লাডার স্টোনে আপনার কি পাইতে পারে, ওই সেম বর্ণনা, হ্যাঁ, ব্রাইট ইকুইজেনিক স্ট্রাকচার,
within the urinary bladder, which is কি, which is movable and giving posterior acoustic shadow, ঠিক আছে? মুভেবল হবে, পোস্টার acoustic শ্যাডো দিবে, এই দুটো ফাইন্ডিং অবশ্যই থাকবে। তারপর কি হয়, ইউরিনারি ব্লাডার ম্যাস হয় না, বা গ্রোথ বা ম্যাস নিওপ্লাজম, সেক্ষেত্রে কি কি হয়, কি পাওয়া যাবে, ম্যাস লাইক স্ট্রাকচার, ইকোজেনিক অর মিক্সড ইকোজেনিক ম্যাস লাইক স্ট্রাকচার, হুইচ ইজ কি, হুইচ ইজ হচ্ছে বর্ডারটা ইরেগুলার, এন্ড এটা কি নন মুভেবল হবে, নন শ্যাডোইং হবে, শ্যাডো দিবে না, মুভ করবে না। মুভ কি এমনি এমনি করবেন না, পেশেন্টকে আপনি পজিশন চেঞ্জ করবেন, দেখবেন যে স্টোন হলে সরে যাচ্ছে, ম্যাস হলে সরবে না, ঠিক আছে? কিছু নাম আছে এখানে, টিসিসি, তারপরে এসসিসি, স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, ট্রান্সভার্স সেল কার্সিনোমা, আবার বিনাইন হতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে সিস্টাইটিস তো আমি বলে দিলাম। দেন ডায়াবেটিকুলাম হতে পারে, পকেট লাইক একটা পাউচ তৈরি হয় ব্লাডার থেকে, ব্লাডারের যে কোনো একটা ওয়ালের উইক পয়েন্ট থেকে কি হবে, একটা পকেট লাইক আউট পাউচিং হবে, সেটা হচ্ছে কি ইউরিনারি ডায়াবেটিকুলাম। এই যে এটা হচ্ছে ইউরিনারি ডাইভার্টিকুলাম, দেখেন ওয়ালের সাথে কন্টিনিউশন দেখবেন একটা, হ্যাঁ, ওয়ালের এই উইক পয়েন্ট থেকে একটা কি পকেট থেকে স্ট্রাকচার তৈরি, তাহলে এটার কন্টেন্ট যদি ইউরিন হয়, তাহলে এটার কন্টেন্ট ইউরিনই হবে, ঠিক আছে? এটা হতে পারে কনজেনিটালি, হতে পারে অ্যাকোয়ার্ড, বোথ দুইটাই হতে পারে। তারপরে এই যে ব্লাডার ওয়াল থিকনেসের নর্মাল হচ্ছে আপ টু 4 মিলিমিটার, আর কি যদি আপনার এমটি হয় তাহলে 6 টু বা আপ টু 8 মিলিমিটার বলবেন। আচ্ছা, এখানে দেখেন তো এটা কি দেওয়া, এই ছবিটা কি, এটা তো ব্লাডার, এটা কি, এরকম কিছু পেলে লিখে দিয়েন না, আবার সিস্ট আছে এগুলো লিখে দিলে কিন্তু হবে না, এটা হচ্ছে ক্যাথেটার, ঠিক আছে, ফলিস ক্যাথেটার, এফসি, হ্যাঁ। ক্যাথেটারের বেলুনটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে রাবার টিউবটা গেছে। সো এটা মানে কি মোটামুটি এমটি ব্লাডার না, দ্যাটস ওয়াই দেখেন ব্লাডার ওয়ালটা কেমন ঠিক দেখাচ্ছে, কিন্তু এটা নর্মাল। তারপরে আর কি পাওয়া যায়, এই যে ম্যাস, এই দেখেন এই যে একটা মিক্সড ইকোজেনিক স্ট্রাকচার, যেটা হচ্ছে কি অবশ্যই কোনো শ্যাডো নাই এবং মুভ করবে না। সো এটা হচ্ছে কি আমাদের ট্রানজিশনাল সেল কার্সিনোমা, হ্যাঁ। আর এটা দেখেন, এইটা এগুলো দেখলে একটু সন্দেহ হয়, যে ছোট স্ট্রাকচার দেখলে মনে হয় স্টোন, কিন্তু এটা তো স্টোন না, শ্যাডো নাই, মুভ করছে না, হ্যাঁ। এবং আপনি ডপলার দেন, দেখবেন যে এখানে ভাস্কুলারিটি পাওয়া যাবে, ভাস্কুলারিটি ইনক্রিজ ইনক্রিজ, এখানে ইনক্রিজ, এখানে ইনক্রিজ। স্টোন হলে কিন্তু কোনো ভাস্কুলারিটি পাবেন না, হ্যাঁ, মানে ভাস্কুলারিটি মানে কি, মানে ফ্লো পাচ্ছেন না, কেন, কারণ এখানে তো ব্লাড ফ্লো নাই। কিন্তু ম্যাস হলে তো অবশ্যই ব্লাড ফ্লো আছে, দ্যাটস কি এখানে ভাস্কুলারিটি বেশি পাবেন। এরপর আর কি পাবো আমরা, এই দেখেন স্টোন, এই যে কত বড় স্টোন, স্টোনটা কিন্তু এত বড়, কিন্তু এই যে কিছু পোর্শনে শ্যাডোর কারণে বাকি স্টোনটা ঢাকা পড়ে গেছে, হ্যাঁ, কত একটা ডার্ক শ্যাডো দিচ্ছে। এটাও একটা স্টোন, একটা স্মল স্টোন শ্যাডো দিচ্ছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেডিমেন্টের মধ্যে, হ্যাঁ, এটা জাস্ট সেডিমেন্টের মধ্যে জমা হয়ে আসছে এখানে। আর এটা কিন্তু, এটা কি, এটা কিন্তু আর্টিফ্যাক্ট, আর্টিফ্যাক্ট মানে কি ফলস ইমেজ, কিছুই না, এটা জাস্ট একটা ফলস একটা ইমেজ দিচ্ছে। এগুলো ইউজুয়ালি কি হয়, একটা স্ট্রেট টাইপের হয়, বুঝছেন? কিন্তু যদি আপনার পার্সেল হয়, সেক্ষেত্রে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কি হবে, উপর থেকে নিচে পড়বে, ছোট ছোট মনে হবে দাঁড়ানো পড়ছে, কিন্তু এটা কিন্তু এটা সেম না। ওকে, এটা জাস্ট দেখবেন সমান সমান একটা লেভেল পর্যন্ত সাদা দেখাচ্ছে, এটা হচ্ছে বিম উইড আর্টিফ্যাক্ট। এটা বুঝতে হবে যেটা আর্টিফ্যাক্ট, প্যাথোলজি না। তারপরে ব্লাড ক্লট হলে দেখেন এই যেরকম ক্লট জমা আছে, ক্লট মানে কি, এখানে ডেড সেল, তো ডেড সেল হলে তো এখানে ফ্লো পাবেন না, ডক্টর যদি ফ্লো পাবেন, ফ্লো পাবেন না, যেটা ম্যাথে পাচ্ছিলেন, তো এটাই ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, ঠিক আছে? আর শ্যাডো তো নাই, তার মানে শ্যাডো নাই মানে স্টোন না, কিন্তু এটা কি ম্যাথ কিনা সেটা দেখার জন্য আপনি অবশ্যই ডপলার দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল ফাইন্ডিং, ইউরেটার জেড, এটা হচ্ছে কিছুই না, আপনার ইউরেটার গুলো এখানে ওপেন হয় না, দুটো ইউরেটার, এখানে একটা ওপেন হয়, এখানে একটা ওপেন হয়, যেটা আমরা দেখি না খুব একটা। যেহেতু সে অনেক পানি খেয়ে বসছে, এই জন্য কি হয়, তার ইউরিনটা ফোর্সফুলি কি ব্লাডারে ঢুকছে। তো এরকম ফোর্সফুলি যখন ঢুকে, তখন মাঝে মাঝে এরকম একটা সাদা অ্যাপিয়ারেন্স পাওয়া যায় কিছুক্ষণের জন্য, মানে আপনার লাইক পয়েন্ট পয়েন্ট ফিউ সেকেন্ড, বুঝছেন? তখন আবার মনে করেন না যে সাদা সাথে কি নড়াচড়া করছে, এটা আবার ওয়ার্ম নাকি। ঠিক আছে, এটা কিন্তু নর্মাল ফাইন্ডিং, এটা ইউরিটাল জেড, কিছু আছে, ইউরিন ফ্লোটা খালি। আবার ডপলার দিলে এরকম লাল লাল দেখায়, তখন আবার বলেন না যে ব্লাড ফ্লো, ঠিক আছে? এটা নর্মাল ফাইন্ডিং, প্যাথোলজি না। এটা হচ্ছে ইউটারোসিল, ইউটারটা যে এখানে যে ঢুকে এখানে ডায়াল্ট হয়ে আছে, এটা হচ্ছে ইউটারোসিল, মানে সিস্ট না, ইউটারোসিল। কারণ এটা বোঝার উপায় কি, যদি আপনি পেশেন্টকে ইভাকুয়েট করান, তাহলে এটা কি হবে, আস্তে আস্তে নাই হয়ে যাবে, কিন্তু সিস্ট হলে থাকবে, ডিসঅ্যাপিয়ার করবে না। এখানে হয়তো কিছু ওই যে কজ টজ দেওয়া আছে, এগুলো দেখে নিন।
হুম, এই তো মোটামুটি এগুলি আমাদের পড়া। কিছু অ্যানোমালি থাকে, পোস্টেরিয়রথাল ভালভ, এটা তো আমরা জানি তাই না? কনজেনিটালি থাকে পোস্টেরিয়রথাল ভালভ। তারপরে কি ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে, যেটার জন্য হায়ার অফিসে পেতে পারি আমরা কিডনিতে, ঠিক আছে? আবার অ্যাকোয়ার্ড কোনো কারণেও হতে পারে। তারপরে কি ক্যালকুলাই কিন্তু আবার থাকতে পারে, অ্যানোমালি হিসেবেও থাকতে পারে। টিউমার এগুলো দিচ্ছে, কিছু নাম দিচ্ছে, মেইনলি হচ্ছে আমরা পিউবি এটা পাই। প্রথম তিনটা পড়বেন অ্যানোমালির মধ্যে। পিওভি পাই, এটা থাকে। দেন হচ্ছে কি স্ট্রিকচার থাকতে পারে, যেটা আমরা পরে গিয়ে ইভালুয়েট করতে পারি। তখন কি থাকে স্ট্রিকচারের জন্য, কি থাকে সবসময় দেখা যায় কিডনির মধ্যে হাইড্রোনেফ্রোসিস থাকে, তাই না? তখন হচ্ছে অপারেশনে যাওয়া লাগে। আর একটা কি ইউটার পেলভিক জাংশন ন্যারোইং, কোন একটা জাংশনে ন্যারোইং থাকে। ওই যে ইউটার পেলভিক, আর একটা হচ্ছে বেসিক ইউটারিং। অনেক সময় একে তো এই জাংশন গুলো ন্যারো থাকে, আবার অনেক সময় থাকে কনজেনিটালি অনেক বেশি ন্যারো থাকে। তখন কিন্তু আমরা কি পাই, কিডনির মধ্যে দেখবো যে অনেক বেশি ইউরিন জমে থাকে সবসময়, অথবা আপনার হচ্ছে পিভিআর থাকে। এইসব কারণে হচ্ছে আমরা এটাকে মানে আস্তে আস্তে পরে একটা ইভালুয়েট পাই। যেমন পিওভি হলে কিন্তু কি পাই আমরা বাচ্চাদের ক্ষেত্রে, দেখবেন পিভিআর থাকে, পোস্টেরিয়র ভাব থাকলে দেখবেন ইন্ট্রা ইউটেরাইন থেকে এটা পাওয়া যায় যে আহ, ইয়া থাকে, বাচ্চার হচ্ছে আপনার ব্লাডারে ইউরিনিয়া থাকে অনেক, মানে এখানে আপনার যেটা হয়, এখানেও বাচ্চার ক্ষেত্রে হাইড্রোনেফ্রোসিস থাকে, ফিটাল ইন্ট্রা ইউটেরাইন, অ্যানুয়াল স্ক্যানে পাওয়া যায়। আর হচ্ছে এমনিতে আমরা মানে পরে আর কি আফটার বার্থ যেটা পাই হচ্ছে পোস্টেরিয়র ভালভে কি হয়, পিভিআরটা থাকতে পারে, ঠিক আছে? তো এগুলোতে আস্তে আস্তে আরো অনেক কিছু আছে না, আইভিউ এগুলো করে ইভালুয়েট করতে হয় যে কেন ইউরিন পাস ঠিক মতো হচ্ছে না। তো এই প্রথম তিনটাই হচ্ছে মেইন অ্যানোমালি বলতে গেলে। আচ্ছা, সবাই কি সেম ব্যাচ নাকি ডিএমএ আছে নাকি? সবাই সেম ইউ? সেম ক্লাস যেটা হয় যে অনেক অনেক লেন্দি পড়াটাকে শর্টকাট একটা জিস্ট পড়ানো হয়, হ্যাঁ। সুপারফিশিয়ালি যাই আমরা। কোনো কোশ্চেন আছে কারো? কিডনি ব্লাডার? কঠিন না সোজা কিডনি ব্লাডার? হ্যাঁ, প্র্যাকটিক্যালি বোঝা যাবে। চলো তাহলে প্র্যাকটিক্যাল চলে যাই। আচ্ছা, ওরা তাহলে কি প্রোভাইড করে? কি প্রোভাইড করে?